সবাইকে নমস্কার এবং আদাব। পদার্থবিজ্ঞান বইয়ের 4 নম্বর অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি এর প্রথম এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টাইপটা হইতেছে কাজ। তো আমরা চেষ্টা করব আমাদের কাজ থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সবগুলার ব্যাখ্যা সহ সমাধান দিয়ে দেওয়ার। তো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে। কি বলছে দেখো, একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পন্ন কাজের পরিমাণ কত? তো দেখো আমাদের যে কাজকে আমরা কী দিয়ে প্রকাশ করি ভাইয়া? কাজকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, তাই না? তো এই যে ডাব্লিউর একটা সূত্র আছে। কী সূত্র? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস। এই ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হইতেছে কাজ। এফ মানে কি? এফ মানে হইতেছে বল। আর এস মানে কি? এটা হইতেছে সরণ। এটা কিন্তু খেয়াল রাখবা, এটা কিন্তু দূরত্ব, তোমার যে দূরত্ব না, সরণ কিন্তু, ঠিক আছে? তো এই যে এখন কাজের একক কি ভাইয়া? কাজের একক হইতেছে, বলের একক কি? নিউটন। আর সরণ মানে কি? মিটার, তাই না? তাহলে নিউটন মিটার। তার যদি প্রশ্ন যদি বলে কাজের একক কি, তাহলে হবে নিউটন মিটার। একটু মনে রাখবা, ঠিক আছে? বা এটাকে নিউটন মিটার না বলে জুলও বলা হয়, ঠিক আছে? তো কাজের একক কি? নিউটন মিটার বা জুলও বলতে পারি। আচ্ছা, তো আমরা প্রশ্ন যাই আবার। তোমাদের প্রশ্ন আরেকবার দেখি। একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ, দেখো এখানে কিন্তু খেয়াল করার জায়গাটা কোনটা? এই যে একটি বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পন্ন কাজের পরিমাণ কত? দেখো একটা বৃত্তাকার পথে, এই যে একটা বৃত্তাকার পথ, তাই না? মনে করে এই যে বৃত্তাকার পথ এখান থেকে শুরু করে সে কী করছে, মানে একটা বৃত্তাকার পথ ঘুরতে, এই একটা বৃত্তাকার পথ ঘুরতে তার সরণ কত ভাইয়া? সরণ শূন্য না? অবশ্যই সরণ শূন্য, তাই না? তার দূরত্ব শূন্য না হলেও সরণটা কিন্তু শূন্য হয়, তাই না? তো আমার এক্ষেত্রে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আমার এফ যাই হোক, আমার সরণ কত? সরণ তো শূন্য, তাই না? তো শূন্যর সাথে তুমি যাই গুণ দেও, কী হবে? আনসার কত হবে? শূন্যই হবে, 0 জুল। তাহলে এক্ষেত্রে কাজটা কত হবে? কাজটা হবে 0 জুল, ঠিক আছে? যেহেতু বৃত্তাকার পথ, এ কারণে আর কি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 0। পরবর্তী প্রশ্নে যাই। জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়? জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়? দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ডাব্লিউর একক কি? জুল। বলের একক কি? নিউটন। সরণের একক কি? মিটার, তাই না? তাহলে দেখো কি বলছে, জুলকে নিউটন দ্বারা ভাগ করব। তাহলে এই যে, আচ্ছা এখানে লিখে রাখি, ডাব্লিউর একক কি? জুল। বলের একক কি? নিউটন। আর সরণের একক কি? মিটার। তাহলে দেখো জুলকে নিউটন দ্বারা ভাগ, জুল বাই নিউটন মানে কি বলতে পারি ভাইয়া? মিটার বলতে পারি না? তাহলে এটা মিটারটা কিসের একক? সরণের একক। এই যেটা বোঝা গেল? কারণ দেখো জুলকে নিউটন মানে কি? জুলের একক কি? ডাব্লিউ। ডাব্লিউ বাই এফ সমান কত? এস না? তো এটাই আর কি বললাম। কাজ কি রাশি? দেখো আমাদের রাশি কয় প্রকার ভাইয়া? রাশি হইতেছে 2 ধরনের। দিকের উপর ভিত্তি করে রাশি কয় প্রকার? 2 প্রকার। একটা হইতেছে স্কেলার রাশি, আরেকটা হইতেছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলা? যেগুলা শুধুমাত্র মানের উপর নির্ভর করে। আর ভেক্টর রাশি প্রকাশ করতে হলে আমাকে মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়, তাই না? তো এই যে কাজ এখানে দেখো, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এখানে কি ডাব্লিউ মানে কি? কাজ না? এই কাজটা কি? এটা হইতেছে স্কেলার রাশি। কিন্তু বল, এই বলটা কি ভাইয়া? এটা হইতেছে ভেক্টর রাশি। সরণও কি? একটা ভেক্টর রাশি, ঠিক আছে? কিন্তু কাজ কি? একটা স্কেলার রাশি। তাহলে আনসার কোনটা হবে? এই যে গ নম্বরটা হবে আনসার। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে, নিচের কোনটি কাজের একক? নিচের কোনটি কাজের একক? দেখো কাজের একক ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এটাকে আমি কি বলতে পারি? কাজের একক কোনটা বলতে পারি? নিউটন মিটারও বলতে পারি, বা কি বলতে পারি? জুল। এই দুইটা থেকে যে কোনো একটা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারা নিউটন মিটারকে আমি আরও ভাঙতে পারি। কীভাবে ভাঙতে পারি দেখো, ঠিক আছে? এটা বলতে পারি, সমস্যা নাই। এই দুইটা আমার কাজের একক। আচ্ছা, এখন আমি আরও ভাঙি। এফ মানে কি ভাইয়া? এম এ। এফ ইজিক্যাল টু এম এ ইন্টু এস আছে, তাই না? এখন দেখো বরের একক কি? কেজি।
ত্বরণের একক কি ms-2, সরণ মানে কি ইন্টু মিটার। তো এখানে কি বলতে পারি কেজি, মিটার ইন্টু মিটার মানে কি মিটার স্কোয়ার সেকেন্ড পার স্কোয়ার। তো দেখো এটাও কি, এটা হইতেছে কাজের একটা একক। তাহলে দেখো কাজের একক কিন্তু আমি অনেকভাবে বলতে পারি। এটা সমান কি, এটা সমান নিউটন মিটার, আবার এটা সমান কি জুল। ঠিক আছে, তিনটাই কি কাজের একক। কোথায় আছে দেখো কেজি, মিটার স্কোয়ার সেকেন্ড পার স্কোয়ার, মিটার স্কোয়ার। এই দেখো গ নম্বরে দেখো কেজি, মিটার স্কোয়ার সেকেন্ড পার স্কোয়ার, গ নম্বরে কিন্তু মিলে গেছে। আচ্ছা এখন পরবর্তী প্রশ্ন যাই, কাজের মাত্রা কোনটি? আচ্ছা দেখো কাজের মাত্রা আমরা এখান থেকে বের করতে পারি। এই দেখো এখানে কাজের মাত্রা, এই যে ভর আছে না, এই যে কেজি মানে কি ভর, তাই না? ভরের জন্য মাত্রা কি ভাইয়া বড় হাতের এম। মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য মাত্রা কি ভাইয়া এল, এল স্কোয়ার হবে। সেকেন্ড মানে কি সময়, তাই না? সময়ের জন্য কি টি, টি টু পাওয়ার -2। তো এটাই কি, এটা হইতেছে কাজের মাত্রা। এটাই কি ভাইয়া, এটা হইতেছে কাজের মাত্রা এম এল স্কোয়ার টি -2, এম এল স্কোয়ার টি -2। কোথায় আছে দেখো, এই যে দেখো খ নম্বর অপশনে কিন্তু দেওয়া আছে। বোঝা গেল? দেখো এগুলো কিন্তু বোর্ডে আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। পরবর্তী প্রশ্ন যাই, কি বলছে দেখো, বল প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাই না? এসটা কি সরণ। তো দেখো কি বলছে দেখো, বল প্রয়োগ করা হলেও মানে এফ এর মান থাকা সত্ত্বেও একটা বস্তু যদি স্থির থাকে, এই বস্তুটা যদি স্থির থাকে, তার যদি কোনো যদি অবস্থান যদি চেঞ্জ না হয়, তার মানে কি তার সরণ হইতেছে না। সরণ না হওয়া মানে কি সরণ শূন্য। তাহলে দেখো এফ ইন্টু শূন্য মানে কি 0 জুল। তাহলে বল প্রয়োগ সত্ত্বেও একটা বস্তু যদি স্থির থাকে তাহলে কাজের পরিমাণ কি হবে 0 হবে। ঠিক আছে, এটার উদাহরণ কি ভাইয়া, মনে করো একজন পাহারাদার, ঠিক আছে, একজন পাহারাদার সারা রাত কি করছে, সে চেয়ারে বসে পাহারা দিতেছে, চেয়ারে বসে, ঠিক আছে, কোনো নড়াচড়া করতেছে না, চেয়ারে একেবারে স্থির অবস্থায় বসে সে পাহারা দিতেছে। তো এখন দারোয়ানের মনে হইতে পারে, পাহারাদারের মনে হইতে পারে সে কাজ করছে, কিন্তু আসলে কিন্তু সে কিন্তু কোনো কাজ করে নাই। কেন কাজ করে নাই? কিন্তু তার দেখো সে তো চেয়ারে বসে আছে, তার তো কোনো স্মরণ হইতেছে না। তো স্মরণ না হইলে কি কাজ শূন্য। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, প্রযুক্ত বল ও স্মরণের মধ্যবর্তী কোণ 0 হলে কাজ কেমন হবে? দেখো মনে করো এই একটা বস্তু, আচ্ছা একটু সুন্দর করে দিই, এই যে মনে করো এখানে কি আছে, একটা বস্তু আছে, এখানে কি আছে, একটা বস্তু আছে। এখন মনে করো এই বস্তুটাকে আমি এদিকে কি করতেছি, বল প্রয়োগ করতেছি। আবার বস্তুর সরণ কোন দিকে হইতেছে ভাইয়া, বস্তুর সরণ মনে করো এদিকে হইতেছে। তার মানে কি আমার বল আর সরণ তারা কি একই দিকে না? তাইলে তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ হইতেছে 0 ডিগ্রি, তাই না? তো দেখো একটু মনে রাখবা যদি বল আর সরণের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে কি হয়, কাজটা কি হবে, এই কাজটা হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তোমরা আরেকটু যখন বড় ক্লাসে যাবা তোমরা কাজের আরেকটা সূত্র জানবা। ঠিক আছে, এই যে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, আমরা এটা পড়ছি না? আরেকটু যখন বড় লেভেলে যাবা তোমরা দেখবা যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই সূত্রটা একটু দেখবা। ঠিক আছে, এই সূত্রটা কীভাবে আসলো তোমাদের এখন জানার দরকার নাই, শুধু জেনে রাখো, কারণ তোমাদের বইয়ে এটার ব্যাখ্যা দেওয়া নাই। ঠিক আছে, তো কি বললাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, আমাকে থিটার মান কত হবে বলছে 0 ডিগ্রি। তাহলে দেখো cos 0 এর মান কত 1, এটা সর্বোচ্চ মান না? cos 0 এর মান সর্বোচ্চ না 1 না? তাহলে দেখো এক্ষেত্রে কত হয় আসে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিন্তু এফ এস cos 0, তাই না? কি বললাম, cos 0 ডিগ্রি মানে কি ভাইয়া এফ এস। তো এটাই কি, এটা হইতেছে কাজের সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম মান। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবা। আচ্ছা তাহলে কি হবে ভাইয়া, প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে সেই কাজটা কি হবে, এটা হবে ধনাত্মক কাজ এবং ম্যাক্সিমাম কাজ, সর্বোচ্চ কাজ এটা হবে। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু কপি করি তোমাদের আরেকটু বুঝাই। দেখো তো আমি কি বললাম, এটা মুছে দিই।
একটু মুছে দিলাম। দেখো আমি কি বললাম, দেখো যদি মধ্যবর্তী কোণ, এই নোটটা একটু মনে রাখবা, ঠিক আছে, এই নোটটা একটু মনে রাখবা। তো দেখো আমি কি বললাম যে যদি থিটা এর মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে, তাহলে হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এটাই কি ম্যাক্সিমাম, তাই না। আরেকটা কি হইতে পারে, মনে করো থিটা এর মান যদি 90 ডিগ্রি হয়, এখন মনে করো যে বল প্রয়োগ করতেছি এদিকে বলটা প্রয়োগ করতেছি, কিন্তু বস্তুটা যাইতেছে এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত ভাইয়া 90 ডিগ্রি না। তো এক্ষেত্রে কী হবে, দেখো আমি যে সূত্রটা বলছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না। এখন দেখো কস 90 এর মান কত, কস 90 এর মান কত 0, তাহলে এক্ষেত্রে কাজ কত হবে 0 জুল হবে। এক্ষেত্রে কাজ কত হবে, এক্ষেত্রে হবে কাজটা হবে 0, ঠিক আছে, থিটা যখন 90। আরেকটা কি হইতে পারে, আরেকটা হইতে পারে, এটাও আসে অনেকবার, যদি থিটা এর মান যদি 180 ডিগ্রি হয়, থিটা এর মান যদি 180 ডিগ্রি, মানে কি আমি বল প্রয়োগ করতেছি এদিকে কিন্তু সরণ হইতেছে তার বিপরীত দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে 180 ডিগ্রি না। তো এক্ষেত্রে কাজের মান কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কজ 180, এটা মান কত আসে মাইনাস এফ এস আসবে, ঠিক আছে। এটা কি ভাই, এটা হচ্ছে কাজের সর্বনিম্ন মান, বা এক্ষেত্রে কাজটা কি হবে, এক্ষেত্রে কাজটা হবে ঋণাত্মক, ঠিক আছে। তো আমরা এক প্রশ্নের মাধ্যমে আমরা 3টা জিনিস জেনে ফেললাম, এই 3টা জিনিস একটু মনে রাখবা আর কি, জাস্ট আর কিছু লাগবে না। তো এই ক্ষেত্রে কাজটা কি হইতেছে, থিটা যখন 0 তখন কাজটা হবে পজিটিভ, আর থিটা যখন 90 তখন কাজটা হবে 0, আর থিটা যখন 180 ডিগ্রি তখন কাজটা হবে নেগেটিভ, ঠিক আছে। তো কি বলছে, প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 হলে কৃতকাজ কত কোনটা হবে, ধনাত্মক হবে। 0 কখন হবে, যখন থিটা এর মান যখন 90 ডিগ্রি। ঋণাত্মক কখন হবে, যখন থিটা এর মান 180 ডিগ্রি, তাই না, বা 90 থেকে 180-র মধ্যে হলে নেগেটিভ হয় আর কি। এত বেশি জানার দরকার নাই, শুধু যা লেখছি এটা এতটুকু জানলেই হইল। সর্বনিম্ন কখন হবে, যখন 180 হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে কি বলছে, এরপরে বলছে হইতেছে একটি বৃত্তাকার পথে একজন লোক একটি বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে নির্দিষ্ট সময় পর আবার সেই বিন্দুতে ফিরে এলো, এক্ষেত্রে কৃত কাজ কত হবে। তাইলে একটি বৃত্তাকার পথে একজন লোক, এই যে এখানে একজন লোক আছে, একজন লোক কী করছে, একটি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, মনে করো যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, নির্দিষ্ট সময় পর এই যাত্রা শুরু করছে, আবার নির্দিষ্ট সময় পর সেই বিন্দুতে ফিরে এলো, মানে কি এ বিন্দুতে ফিরে এলো। তো এক্ষেত্রে কৃত কাজ কত, সূত্র কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, তাই না। দেখো এক্ষেত্রে সে এ থেকে যাত্রা শুরু করছে, তার আদি অবস্থান হইতেছে এ, এখান থেকে যাত্রা শুরু করে সে আবার এই এতে আসছে, তাই না। তার স্মরণ কত হবে 0 হবে, আমরা একটা গতি অধ্যায় কিন্তু পড়ছি, তাই না। তাহলে দেখো এফ ইন্টু 0 মানে কি 0 জুল, তাহলে আনসার কৃতকাজ কোনটা হবে, কৃতকাজ হবে 0, কৃতকাজ কোনটা হবে, কৃতকাজ হবে 0। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিচের ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3 নিউটন বলে ঘষা হলো, কাঠিটিতে 4 সেন্টিমিটার টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হলো। আচ্ছা তাহলে দেখো কি কি মান দেওয়া আছে, 3 নিউটন মানে কি এফ এর মান দেওয়া আছে 3 নিউটন, এরপরে বাক্সে কি বলছে কাঠিটিকে 4 সেন্টিমিটার টানা হচ্ছে, তার মানে কি সরণ কত হয়েছে 4 সেন্টিমিটারকে মিটার নিলে কত হবে 0.04 মিটার। তাহলে কাঠিটি ঘষতে কত শক্তি ব্যয় হলো, এটাই কি কৃত কাজ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এফ এর মান কত 3, এস এর মান কত 0.04, তাহলে 3-এর সাথে 0.04 গুণ দাও, কত আসে 3 4 12, 0.12 আসার কথা। তাহলে এত কি হবে, এত জুল। 0.12 জুল কোথায় আছে দেখো, এই যে দেখো ক নম্বরে কিন্তু 0.12 আসে, তাহলে আনসার কোনটা হবে 0.12, ঠিক আছে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই।
কী বলছে দেখো, নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন। তার নিজের ভর 55 কেজি। তার দ্বারা কৃতকাজের পরিমাণ কত? তো এখানে কী কী মান দেওয়া আছে ভাইয়া? নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে, এম এর মান দেওয়া আছে 10 কেজি মালামাল নিয়ে 850 উঁচু একটি পাহাড়, এইচ এর মান দেওয়া আছে 850 মিটার আরোহণ করলেন। তার নিজের ভর 55 কেজি। তাহলে দেখো তার নিজের ভর এটার সাথে যোগ হবে না 55, তা 55 যোগ 10 মানে কত? 50, 60, 65 কেজি। তার মূল ভর হয়েছে 65 কেজি। তার দ্বারা কৃত কাজ কত? ডাব্লিউ এর মান বের করতে বলছে। এখন দেখো এই যে নিশাত মজুমদার এই যে পাহাড়ে উঠতে তার একটা বিভব শক্তি হয়েছে না, তো এই যে বিভব শক্তি এটাই কি? তার গতিশক্তি। ঠিক আছে, তাই এটাই কি হবে? তার গতিশক্তি হিসেবে, গতিশক্তি না, কৃতকাজ হিসেবে কাজ করবে। এই যে নিশাত মজুমদার এই যে পাহাড়ে উঠতে তার একটা বিভব শক্তি লাগছে না, এই যে বিভব শক্তিটাই কি? তার কৃতকাজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি বলতে পারি ভাইয়া? এক্ষেত্রে আমি বলতে পারি এক্ষেত্রে কৃতকাজ কোনটা হবে? বিভব শক্তিটা হবে। বিভব শক্তি সূত্র কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু mgh, তাই না? তাহলে আমি এখন মানগুলা বসাই। তাহলে দেখো এম এর মান কত? দেখো 65, জি মানে কি 9.8, এইচ কত 850। এই তিনটা গুণ দাও, কত আসে? 65, 9.8 ইন্টু 850 গুণ করলে কত আসে ভাইয়া? 5.4 ইন্টু 10⁵। কাজের একক কি? জুল। জুল দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরকম একটা মান আসবে। এটা কোথায় আছে দেখো? 5.4 ইন্টু 10⁵, 5.4 ইন্টু 10⁵। কোন নম্বরে দেখো দেওয়া আছে, তোমরা বের করে ফেলবে এটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। কি বলছে দেখো, 25 নিউটন বল কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো। স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ সম্পন্ন হয়? স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে দেখো, আমার 25 নিউটন বল, তাই না? তাহলে এফ এর মান কত বলছে? এফ এর মান বলছে 25 নিউটন। স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করছে, তাহলে দেখো এক্স এর মান কত ভাইয়া? 10 সেন্টিমিটার। তাহলে দেখো এই যে একটা, মনে করো এই যে একটা স্প্রিং, এই যে স্প্রিং, এই স্প্রিংটাকে আমি টেনে কী করছি? লম্বা করছি, 10 সেন্টিমিটার লম্বা করছি। তো এক্ষেত্রে আমি একটা সূত্র জানি না, কি সূত্র ভাইয়া? এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এই সূত্র জানি না। এই ক্যাটা কি? এই ক্যাটা হইতেছে স্প্রিং ধ্রুবক। ঠিক আছে, এই ক্যাটা কি? এই ক্যাটা হইতেছে স্প্রিং ধ্রুবক। তাহলে আমি কি বলতে পারি? কে ইজ ইকুয়াল টু কি বলতে পারি? এফ বাই এক্স। এফ এর মান কত? 25, এক্স এর মান কত? 10 সেন্টিমিটার। এটাকে মিটারে নিতে হবে, তো কত বলবো আমি? 10কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1। 10কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1। এটা মান কত আসে? 25/0.1 মান কত আসে? 250। ঠিক আছে, এরকম একটা মান আসবে। তাহলে দেখো আমি স্প্রিং ধ্রুবকের মান পেলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি এখানে একটু জিনিস বুঝো। এই যে দেখো এই যে স্প্রিংটাকে আমি যে এভাবে যে টানলাম, টানার ফলে কি হইলো? এখানে একটা বিভব শক্তি সঞ্চিত থাকবে। ঠিক আছে, এখানে কি হবে ভাইয়া? বিভব শক্তি সঞ্চিত থাকবে। তো এই যে বিভব শক্তিটা আমাকে কি বলছে দেখো, প্রসারিত করতে কত কাজ সম্পন্ন হয়। এই যে বিভব শক্তিটা কত, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো এই দেখো এখানে একটা সূত্র শিখি। একটা স্প্রিংকে আমি যদি প্রসারিত করি, এখানে একটা বিভব শক্তির মানটা কত হবে বা কৃত কাজটা কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। এটা কি হইলো ভাই? যদি স্প্রিংকে যদি আমরা যদি প্রসারিত করি, এক্ষেত্রে যে সঞ্চিত শক্তিটা সূত্র কি ভাইয়া? এই যেটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হাফ এটা ধ্রুবক সংখ্যা, বুঝতেই পারছো। আর ডাব্লিউ মানে কি? সঞ্চিত শক্তি, তাই না? কে মানে কি? স্প্রিং ধ্রুবক। কে মানে কি? স্প্রিং ধ্রুবক। এক্স মানে কি? কতটুকু প্রসারিত করা হয়েছে। এক্স মানে কি? কতটুকু প্রসারিত করা হয়েছে। তাহলে দেখো এখান থেকে সূত্রটা বসাই আমরা। হাফ কে এর মান কত পাইলাম? 250
এখন দেখো প্রশ্ন দেখো যাও, স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে, স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত কাজ সম্পন্ন হয়? আচ্ছা 6 সেন্টিমিটার, তো 6কে মিটার নিতে হবে, 6কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.06 এক্স স্কোয়ার। এটার মান কত আসে? এটা ক্যালকুলেশন করো কত আসে। এটার মান 0.45, এরকম একটা আসার কথা 0.45। তোমরা নিজেরা দেখো 0.45 আসে কিনা। তাহলে 0.45 হবে আনসার। ঠিক আছে, কত কাজ সম্পন্ন হবে? 0.45 জুল, 0.45 জুল। তো আমি এটা কী বললাম দেখো আরেকবার খেয়াল করো। প্রশ্ন কী বলছে দেখো, 25 নিউটন বল কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে। এই যে একটা 25 নিউটন বল দিয়ে আমি এই স্প্রিংটাকে কী করলাম? 10 সেন্টিমিটার বৃদ্ধি করলাম। তাহলে এফ এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। এটা সূত্র আছে কি? এফ ইজিক্যাল টু কে এক্স, তাই না? এখান থেকে আমি কে এর মান বের করলাম, কে মানে কি? স্প্রিং ধ্রুবক। তাহলে এফ বাই এক্স হবে। এফ এর মান কত দেওয়া আছে? 25 দেওয়া আছে। এক্স এর মান 10 সেন্টিমিটার, আমাকে মিটারে নিতে হবে। 10কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.1। 25 বাই 0.1 মানে কত? 250। তা আমি স্প্রিং ধ্রুবকের মান পেয়ে গেলাম। এখন দেখো পরবর্তী প্রশ্নে কী বলছে, স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে, স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করতে কত কাজ সম্পন্ন হয়? এই যে 6 সেন্টিমিটার প্রসারিত করলাম, এখানে একটা শক্তি জমা থাকে, ঠিক আছে? সেটাই কি? বিভব শক্তি বা কাজ আর কি, কাজ হয়েছে, তাই না? তো এই কাজের পরিমাণটাকে কি সূত্র ভাইয়া? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। কে মানে কি? স্প্রিং ধ্রুবক। এক্স মানে কি? কতটুকু প্রসারিত করলাম সেটাই। যেহেতু 6 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, তো 6 সেন্টিমিটার লিখলাম, এটাকে মিটার নিলাম, 6কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.06। এটাই তো আনসার কত আসছে? 0.45 জুল, 0.45 জুল। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। এখন কি বলছে দেখো, 50 কেজি বরের কোনো ব্যক্তি 25 সেন্টিমিটার 20টি সিঁড়ি উঠতে কত কাজ করবেন? দেখো এই যে এটা সিঁড়ি যে সে যে উঠছে, তাই না? এখানে তার বিভব শক্তিটাই কী হবে? তার কৃত কাজ হবে। ঠিক আছে, এই যে 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি উঠতে তার যে বিভব শক্তি হয়েছে না, সেটাই কি? কৃত কাজের সমান। ঠিক আছে, তো এখানে কি কি মান দেওয়া আছে দেখো। এম এর মান দেওয়া আছে 50 কেজি, তাই না? আর কি দেওয়া আছে? এইচ এর মান দেওয়া আছে। এইচ এর মানটা একটু এটা ভালোভাবে খেয়াল করে দেখো, 25 সেন্টিমিটার একটা সিঁড়ি, দেখো 25 সেন্টিমিটার, এটা হইতেছে একটা সিঁড়ির উচ্চতা কত? একটা সিঁড়ির উচ্চতা হইতেছে 25 সেন্টিমিটার, কিন্তু সে কয়টা সিঁড়ি উঠছে? 20টা সিঁড়ি। একটা সিঁড়ি হইতেছে 25 সেন্টিমিটার, সে কয়টা সিঁড়ি উঠছে? 20টা সিঁড়ি। তাহলে দেখো কি হবে ভাইয়া, এটা তো তোমার একটা সিঁড়ির উচ্চতা, তাই না? একটা সিঁড়ির উচ্চতা, তাহলে এখানে এটার সাথে কত গুণ হবে? 20টা সিঁড়ি, যেহেতু 20 ইন্টু 25 সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু 20টা সিঁড়ি উঠছে, তো 20 ইন্টু 25 সেন্টিমিটার, এটাই তো হবে। তাহলে 20-এর সাথে 25 গুণ করলে কত হয়? 20-এর সাথে 25 গুণ করলে কত হয়? একটা সেকেন্ড ক্যালকুলেটারে দেখি। 20 ইন্টু 25, 20 ইন্টু 25 কত হয় ভাই? 500। এটা হবে 500 সেন্টিমিটার। এটাকে মিটার নিতে হবে। 500 বাই 100 মানে কি? 5 মিটার। তাহলে উচ্চতা আমি পেয়ে গেলাম 5 মিটার। তাহলে দেখো এক্ষেত্রে তার যে কৃত কাজ, এটা কি হবে ভাইয়া? বিভব শক্তি সমান ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম এর মান কত দেওয়া আছে? 50। জির মান কত ভাইয়া? 9.8। এইচ এর মান কত? 5। এটা গুণ করো, কত হয় দেখো। 50 ইন্টু 9.8 ইন্টু কত? 5, গুণ করলে কত হয়? 2450, 2450 জুল। ঠিক আছে, কোথায় আসতে দেখো 2450? এই দেখো গ নম্বরে কিন্তু 2450 দেওয়া আছে। তো এখন যদি তোমাকে যদি বলে 20টা সিঁড়ি না বলে, তোমাকে যদি বলে 30টা সিঁড়ি, তাহলে এখানে কী হবে? তুমি 30 ইন্টু 25 গুণ দিবা, তাই না? যদি 10টা সিঁড়ি বলে 10 ইন্টু 25 গুণ দেবা, যতটা সিঁড়ি বলবে ততটাই তুমি গুণ দিবা। ঠিক আছে, আচ্ছা এরপর প্রশ্ন কি বলছে দেখো, বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ শূন্য হবে? বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজ শূন্য হবে? দেখো এই এমসিকিউ কিন্তু তোমাদের করাই ফেলছি, একটু দেখাই। এই যে দেখো, এই যেখানে
কোথায় কাজ শূন্য ভাইয়া? যখন কোণ কত, যখন 90 ডিগ্রি তখন কি হবে? কাজ শূন্য হবে। কোণ যদি 0 ডিগ্রি হয়, আচ্ছা এটা মুছে গেছে নাকি? দেখো এখানে কোণ কত ভাইয়া? কোণ যখন 0 ডিগ্রি তখন কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএস হবে, ঠিক আছে? ডাব্লিউ ইজ ইকুয়াল এফএস হবে। আর কোণ যখন 90 ডিগ্রি তখন কি হবে? কাজ শূন্য হবে। আর কোণ যখন 180 ডিগ্রি তখন কি হবে? এটা নেগেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার আনসার কিন্তু আমরা জেনে গেছি কোনটা হবে ভাইয়া? কাজ শূন্য হবে কখন? যখন 90 ডিগ্রি যখন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 60 কেজি ভরের এক ব্যক্তি 2 কিলোমিটার উঁচু পর্বতে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? এক্ষেত্রে কী হবে? তার বিভব শক্তিতে কী হবে? কৃত কাজ হবে। তাহলে তো কী কী মান দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 60 কেজি। 2 কিলোমিটার উঁচু পর্বত মানে কি? এইচ এর মান দেওয়া আছে 2 কিলোমিটার মানে কি ভাইয়া? 2000 মিটার, তাই না? তো এখানে দেখো তোমার ডাব্লিউ মান কী হবে? mgh। এখন তোমরা মানটা বের করে ফেলবা, ঠিক আছে? মানটা তোমরা একটু বের করে ফেলবা। এটার আনসার বলি, এটার আনসার হবে তোমার এই যে ক নম্বরটা 1.176, ঠিক আছে? এটা একটু তোমরা মিলাই ফেলবা, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 400 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ 50 মিটার হলে কৃতকাজের পরিমাণ কত? দেখো কি দেওয়া আছে? এফ এর মান দেওয়া আছে 400 নিউটন, সরণ দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে কত? 50 মিটার। তাহলে সূত্র কোনটা হবে? কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এই সূত্র দিয়ে তোমরা করে ফেলবা, ঠিক আছে? এটার আনসার কোনটা হবে ভাইয়া? এই যে খ নম্বরটা, ঠিক আছে? তোমরা দেখবা এটা হইতেছে কিনা। আচ্ছা, তো আজকে আমরা গতিশক্তি না পড়ে আমরা বিভব শক্তি থেকে শুরু করি, কারণ গতিশক্তির অনেক এমসিকিউ, তো এটার জন্য আমরা পরবর্তী ক্লাসে গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো এখন আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করি। তো কি বলছে দেখো, বিভব শক্তিতে একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল। পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত? বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত? তাহলে দেখো আগের চিত্রটা একটু বুঝো। মনে করো একটা বস্তু কী হয়েছে? 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ছে। তো এখান থেকে মনে করো এই যে উচ্চতা, এটা এতটুকু কতটুকু? এটা হইতেছে তোমার 20 মিটার। ভূমিতে পড়লো, এইখানে বস্তুটা আছে, এদিকে পড়তেছে। তো ভূমি হতে 5 মিটার উচ্চতায় মানে কি ভাইয়া? মনে করো এই যে এতটুকু উচ্চতা কত? এই যে 5 মিটার উচ্চতায় কী বলছে? বিভব শক্তি এবং গতিশক্তি এটার অনুপাত কত বের করার জন্য বলছে। তাহলে দেখো এই যে 5 মিটার উচ্চতায় 5 মিটার উচ্চতায় আমার ইপি বা বিভব শক্তির মান কত ভাইয়া? mgh, তাই না? এম এর মান কত? এম এর মান কি দেওয়া আছে? 20 এম এর মান দেওয়া না, তা আমি এমকে এম এ রাখি, জি এর মানও জি রাখি। এইচ এর মান কত হবে? 5, কারণ 5 মিটার উচ্চতায়, তাই না? এটা পাইলাম, বিভব শক্তি পাইলাম। এবং গতিশক্তি কত হবে 5 মিটার উচ্চতায়? সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার, বা কী লিখতে পারি? হাফ ভি স্কোয়ার জায়গায় কী লিখতে পারি? ইউ স্কোয়ার প্লাস 2gh, তাই না? আচ্ছা, বা হাফ ইন্টু এম আদিবেগ 0 কারণ উপর থেকে পড়ছে, প্লাস 2g। এইচ এর মান কত হবে? এক্ষেত্রে দেখো এইচ এর মান কত হবে? এতটুকু হইতেছে আমার বিভব শক্তি, তাহলে এতটুকু কত ভাইয়া? 20 থেকে 5 গেলে কত? 15। তাহলে এই 15টা কী হবে? আমার এই যে গতিশক্তির এইচ, তাহলে ইন্টু হবে 15, ঠিক আছে? তো এটাকে আমি কী বলতে পারি? হাফ এম 15 দুগুণা 30g ইন্টু 30g, বা কী বলতে পারি? 30কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15, তাহলে 15 mg হয়, 15 mg হয়, তাই না? তাহলে দেখুন কী বলছে দেখো, আমাকে বলছে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত মানে কি? ইপি বাই ইকে। ইপির মান কত ভাইয়া? 5 mg। ইকের মান কত ভাইয়া? 15 mg। এই জি কাটলো, এই এম কাটলো, 5 দিয়ে 15কে কাটলে কত থাকে? 3, তাহলে কত হয়? 1/3।
তাইলে বিভব শক্তি গতিশক্তির অনুপাত কত হবে? 1:3। কত হবে? 1:3। আনসার কোনটা হবে? এই যে খ নম্বরটা। ঠিক আছে, একটু বড় হয়ে গেল তাই না? তো প্রথমে আমি তো তোমাদের বুঝাই বলছি, কারণে সময়টা বেশি লাগছে। তোমরা যখন বুঝে যাবা তখন আর তোমাদের বেশি সময় লাগবে না। ঠিক আছে, 1 মিনিটের বেশি লাগবে না। তো দেখো কী বলছে, দেখো প্রশ্নটা আবার একটু দেখি। একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো। এই যে 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ছে, পড়ন্ত অবস্থা হতে কী বলছে 5 মিটার উচ্চতায়, এই যে ভূমি থেকে 5 মিটার উচ্চতায়, এই যে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অনুপাত। দেখো বিভব শক্তির ক্ষেত্রে এইচটা কোনটা হবে? এই যে ভূমি থেকে কতটুকু উপরে আছে, এইচটা হবে এটা, তাই না? তো 5 মিটার যেহেতু বলছে, এইচ মান হবে 5। কিন্তু গতিশক্তির ক্ষেত্রে কী হবে? উপর থেকে হিসাবটা হয়, তাই না? উপর থেকে হিসাবটা হয়। তো দেখো ভূমি থেকে 5 মিটার চলে গেল, তাহলে উপর থেকে কতটুকু আছে? 20 থেকে 5 বাদ দিলে 15 থাকে। তাহলে এক্ষেত্রে তার এইচের মান কত হবে? 15। এই যে ক্যালকুলেশন করলাম এগুলা, তাই না? করে কত আসে? 15 mg। পুরো অনুপাতটা বের করলাম, শেষ। 1:3 আসে। পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কীরূপ শক্তি সঞ্চিত থাকে? মনে করো এই জায়গায় এটা ভূপৃষ্ঠ, এই যে ভূপৃষ্ঠ থেকে তুমি একটা বস্তুকে কী করতেছো? তুমি উপরে তুলতেছো। তো এর মধ্যে মানে কীরূপ শক্তি সঞ্চিত থাকে? এটা হইতেছে কি? বিভব শক্তি। ইপি সমান কি? mgh। এখানে কোন শক্তি সঞ্চিত থাকে? বিভব শক্তি সঞ্চিত থাকে। বা আরেকভাবে প্রশ্ন আসতে পারে, মনে করো এই যেটা স্প্রিং, এই যে স্প্রিংটা তুমি কী করতেছো? টান দিতেছো। তো এখানে কী হবে ভাইয়া? এখানে কোন শক্তি সঞ্চিত থাকবে? বিভব শক্তি সঞ্চিত থাকবে। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হবে? এই যে ক নম্বরটা হবে আনসার। এরপরে প্রশ্ন কী বলছে দেখো, এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় উঠাতে কৃত কাজ কত? দেখো সেটাই কি হবে? আমার বিভব শক্তি হবে না? তো বিভব শক্তি মানে কি? আমার বিভব শক্তির সূত্র কি? ইপি ইজ ইকুয়াল টু mgh। এম ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠাতে আমার কৃত কাজ কত হবে? mgh হবে। তাহলে দেখো mgh কোথায় আছে? ঘ নম্বরে দেখো mgh কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, নিচের কোনটি বিভব শক্তির মাত্রা? নিচের কোনটি বিভব শক্তির মাত্রা? তাই দেখো বিভব শক্তির মাত্রার সূত্র দেখি, ই ইজ ইকুয়াল টু mgh, তাই না? তো এটার একক কি ভাইয়া? একক বললে কোনটা হবে? একক বললে হবে জুল, কারণ শক্তির একক কি? জুল। কিন্তু যখন মাত্রা বলবে দেখো কি হবে? দেখো এম মানে কি? ভর, তাই না? ভরের জন্য মাত্রা কি? ভরের মাত্রা হইতেছে বড় হাতের এম। জি মানে কি? ত্বরণ। ত্বরণের মাত্রা কি ভাইয়া? L(T)-2। এইচ মানে কি? উচ্চতা। উচ্চতার জন্য মাত্রা কি? এল। তাহলে কি বলতে পারি? এম, আচ্ছা দেখি এটা কি বলতে পারি? এম L(L) মানে কি? L²T-2। mL²T-2। mL²T-2। এখন মজার ব্যাপার হইতেছে এই যে মাত্রাটা দেখো, একেবারে প্রথম দিকে যাই, না এটা না, এটা তোমাদের পড়াইছি। ঠিক আছে, দেখো এই দিকে দেখো mL²T-2 মানে কি? কাজের মাত্রা আর কি শক্তির মাত্রা বা বিভব শক্তি গতিশক্তির মাত্রা সবগুলাই কি? সেম। এটা একটু মনে রাখবা। ঠিক আছে, কাজ, বিভব শক্তি, গতিশক্তি এদের মাত্রা একক এগুলো কী হবে? সেম হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে মাত্রা কোনটা হবে? mL²T-2। কোথায় আছে দেখো? এই যে দেখো ক নম্বর অপশনে কিন্তু দেওয়া আছে mL²T-2। আচ্ছা পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো, একটি বস্তুকে টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? বা মনে করো হ্যাঁ, একটা বস্তুকে আমি যদি টান করি, কীভাবে বলবো এটা মনে রাখো, এটা একটু মনে রাখো। ঠিক আছে, উদাহরণটা মাথায় আসতেছে না। তো একটা বস্তুকে টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে ভাইয়া? বিভব শক্তি জমা থাকে। বিভব শক্তি জমা থাকে। পরবর্তী প্রশ্ন কী বলছে, 7 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 15 মিটার উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত?
সূত্র কি এম জি এইচ, এম এর মান কত 7 কেজি, জির মান কত 9.8, এইচ এর মান কত 15 মিটার উচ্চতা, গুণ দাও 7 ইন্টু 9.8 ইন্টু 15, গুণ দিলে কত হবে 1029। শক্তির একক কি জুল। এই যে 1029 কোথায় আছে দেখো, খ নম্বরে দেখো 1029, সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটি কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলা তোমাদের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এমসিকিউতে চলে আসে তবে খুব কম, তবে সৃজনশীলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো কী বলছে দেখো, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তো দেখো এখানে ভাইয়া সম্পর্কটা আমরা কীভাবে লিখবো, এটা আমরা অনেকে বুঝি না। দেখো এটা মনে রাখার টেকনিক কি, শেষে যার সাথে র থাকবে, দেখো বিভব শক্তির সাথে কিন্তু র নাই, গতিশক্তির শেষে দেখো এই যে রটা আছে, যার সাথে র থাকবে সেটার পাশে আমরা লিখবো। কীভাবে লিখবো দেখো, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাই না, তাহলে বিভব শক্তি লিখলাম ভি সমান লিখলাম হাফ ইন্টু টি, কারণ কি গতিশক্তির রটা কার সাথে আছে, গতিশক্তির সাথে আছে। এখন যদি বলে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, তাহলে কি লিখতাম ভাইয়া, ভি সমান 2t, গতিশক্তির দ্বিগুণ বলছে এ কারণে এটা। বা এখন যদি বলে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, এখন কি বলছে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, তাহলে রটা কার সাথে আছে, বিভব শক্তির সাথে আছে, তাহলে কি হবে টি ইজ ইকুয়াল টু 3v, বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। বা যদি বলে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে কি হবে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাই না, তাহলে 1/2 ইন্টু ভি, এরকম সম্পর্ক হবে। যার সাথে র থাকবে তার সাথে আমরা এগুলা লাগাবো, ঠিক আছে। আচ্ছা, তো এটা একটু মুছে দেই। তো আমি সম্পর্কটা পেয়ে গেলাম, তাহলে সম্পর্কটা হচ্ছে এটা। তাহলে দেখো ভি এর মান কত, ভি মানে কি ভাইয়া, ভি মানে হচ্ছে এম জি এইচ হাফ টি, বা এটা আমি ইকে বলতে পারি, ইকে আমরা গতিশক্তি বুঝি, তাই না, তার ইকে মান কত হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এই এম কাটাকাটি যাবে। জির মান কত 9.8, এইচ কত বলছে কোন উচ্চতায়, মানে এইচ এর মান বের করতে হবে, এইচ এর মান বের করতে হবে। দেখো 1/2 ইন্টু 1/2 মানে কত 1/4 ইন্টু ভি মান কত বলছে ভাই 50, এই যে 50 স্কোয়ার, 50 স্কোয়ার, তাই না। তাহলে এইচ এর মান কত হবে 50 স্কোয়ার, নিচে আছে 4 আর 9.8, এটাও এখানে ভাগ হয়ে যাবে, এই যে এটা। এখন দেখো এটার মান কত আসে, এটার মান কত আসে দেখো 42.52 আসে কিনা একটু দেখবা, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখবা 42.52 আসে কিনা। ঠিক আছে, 50 স্কোয়ার বাই 4/9.8, ঠিক আছে। আচ্ছা, এটার অ্যান্সার 42.52 আসার কথা, তাহলে গ নম্বরটা হবে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন যাই, কী বলছে দেখো, একটি বস্তুর ভর 7 কেজি, একটা বস্তুর ভর দেওয়া আছে 7 কেজি, এম এর মান দেওয়া আছে 7 কেজি, ভূপৃষ্ঠ থেকে 2000 সেন্টিমিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে। তাহলে এইচ এর মান কত বলছে 2000 সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে হবে, এটাকে মিটারে নিলে কত হবে 2000 সেন্টিমিটার, তাই না, 2000 সেন্টিমিটারকে মিটারে নিলে কত হবে ভাইয়া 2000/100, 2000/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে কত থাকবে 20 মিটার। তাহলে সূত্র বসাও, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, এই সূত্র দিয়ে করে ফেলবা, ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ, ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ। পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো, 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। দেখো তাহলে এই সম্পর্কটা বলো তো কী হবে, কার সাথে র আছে, এই দেখো বিভব শক্তির সাথে র আছে, তাহলে কি বলবো আমি, গতিশক্তি বিভব শক্তির কি দ্বিগুণ হবে 2 ইপি হবে, সম্পর্কটা হবে এটা।
এখন তুমি আগের মতো এই যেখানে যেভাবে সলভ করছি এভাবে করে ফেলবা, ঠিক আছে? এই ধরনের অঙ্কে আমাদের সম্পর্কটা হইতেছে মেইন। এটা বুঝতে পারলেই আমাদের আনসার সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা নতুন একটা টাইপ পড়ব না, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখি, ঠিক আছে? আজকে বেশি হয়ে যাবে, তো আমরা আজকে এতটুকুই রাখি। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন এক ক্লাসে। ধন্যবাদ সবাইকে।